স্বাগত। আপনারা দেখছেন আইসিটি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন লার্নিং এন্ড আর্নিং। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জার্জ সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব নঈম। আমাদের সাথে আছেন ক্রেভ লিমিটেডের হেড অফ ডিজিটাল সানজিদুল আলম এবং আমাদের সাথে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকও আছেন। আমি প্রথমে আয়মান সাদিকের কাছে যেতে চাই। 10 মিনিট স্কুল, এই ব্রিলিয়ান্ট আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? আমি যখন ইউনিভার্সিটিতে শুরু করি, আমি সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম। হঠাৎ করে কমার্সে আসার পরে না, কমার্সের পড়াগুলো বুঝতে অনেক কঠিন মনে হতো। অ্যাকাউন্টিং ফার্স্টে আসলো, কিছুই বুঝতাম না। হিসাব, হ্যাঁ। তো ক্লাসের পরে কিছুই বুঝতাম না, আশেপাশে ফ্রেন্ডরা দেখতাম সবই পারে। তো আমি একটা ইউটিউবে সার্চ করলাম আর কি। আমি খুব অবাক হয়ে দেখলাম আমার চ্যাপ্টারের বইয়ে যে 17টা চ্যাপ্টার ছিল, 17টা চ্যাপ্টারের উপর 17টা ভিডিও। অ্যান্ড ওই 17টা ভিডিও দেখার পর আমার টানা 3টে অ্যাকাউন্টিং কোর্সে আমি পরে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদেরকেও পড়াতাম অ্যাকাউন্টিং। তো তখন থেকে আইডিয়া ছিল, আচ্ছা এই যে এত ইজি করে পুরো বইয়ের চ্যাপ্টারগুলো ভিডিও করে আপলোড করে দিল, মেবি আমেরিকা থেকে কানাডা থেকে একজন ভিডিও করছে, বাংলাদেশ থেকে বসে আমি দেখছি। সেম কাজটা যদি আমি বাংলাদেশের ইকোসিস্টেমে করতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। সো আমি এখান থেকে ভিডিও বানিয়ে ফেলতাম, ঢাকার বাইরে রংপুর, দিনাজপুর, রাঙামাটি যে কোনো জায়গা থেকে লোকজন ভিডিও দেখতো। তো তখন থেকে একটা ইচ্ছা শুরু হয়। অ্যান্ড দেন আমি যখন স্টুডেন্ট পড়ানো শুরু করি আমাদের অ্যাডমিশনের জন্য, তখন দেখতাম যে বাংলাদেশে বেশ কিছু জায়গায় শিক্ষা ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে আছি। যেমন গত বছরের উদাহরণ যদি আমি দিই, 14 লাখ এইচএস এক্সাম দেয়, তার মধ্যে 11 লাখ পাস করে। আমাদের কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের সিটের সংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 3% এখানে চান্স পায়, বাকিরা কোথায় যায়? তো তাদের জন্য কিন্তু মৌলিক যে বাধাটা, সেটা হলো একটা হলো অর্থনৈতিক বাধা, দ্বিতীয়ত হলো একটা জিওগ্রাফিক ব্যারিয়ার বা আপনার ভৌগোলিক একটা বাধা। ঢাকার বাইরের লোকজন কিন্তু সমভাবে এই সেম এক্স্যাক্টলি কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, আর টাকার অভাবে পারছে না। সো ওখান থেকে একটা প্ল্যান ছিল যে কোনো একটা প্ল্যাটফর্ম বানাবো যেটা কিনা কমপ্লিটলি ফ্রি হবে, সো কোনো অর্থনৈতিক বাধা নেই। অ্যান্ড যেহেতু এটা আপনার জাস্ট মোবাইলের মধ্যে, সাথে কোনো ভৌগোলিক বাধাও নেই। সো ওখান থেকে কাজ করা শুরু, অ্যান্ড আজকের 10 মিনিট স্কুলের অবস্থান। আচ্ছা, আমরা যখনই এই বিষয়ে কথা বলি তখনই ফ্রিল্যান্সারদের মধ্য থেকে এক ধরনের অভিযোগ উঠে আসে যে তারা, অভিযোগ না ঠিক, মানে এক ধরনের কথা উঠে আসে যে যখনই কোনো জায়গায় সার্চ করেন, তারা কোনো বিষয়ে জানতে চান, সেটা লিখিত মেটেরিয়াল হোক, ভিডিও মেটেরিয়াল হোক, অডিও মেটেরিয়াল হোক, সবকিছুই হচ্ছে ইংলিশে। তো অনেকেই দেখা যাচ্ছে যে ইংলিশে আসলে তারা হয়তো ক্লায়েন্টের সাথে ডিল করতে পারছেন, কিন্তু তারা কন্টেন্ট নিজে শেখার জন্য সেই জিনিসটা বাংলায় পাচ্ছেন না। এটার জন্যই আমরা যখন কাজ করা শুরু করি, আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু বাংলায়। আমাদের ব্লগ যেগুলো আছে 90% বাংলায়। ইভেন আমাদের ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু আমাদের সবগুলো সফটওয়্যার কোর্সেস অলরেডি আছে। পাওয়ার পয়েন্ট বলেন, অফিস বলেন, এক্সেল বলেন, বা ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস, প্রতিটা কোর্স একেবারে বাংলায় লেকচার দেওয়া। এবং এটার যে কমপ্লিমেন্টারি যে সার্ভিসগুলো আছে, ফর এক্সাম্পল ব্লগগুলো, ওগুলো বাংলায় দেওয়া। তো যে কেউ সার্চ করলে আমাদের ওই কিওয়ার্ডসগুলো সার্চ করে যে কোর্সগুলোতে যাবেন, ওটার ভিতরে যদি আপনি ঢুকেন, সবকিছু আপনি বাংলায় পাবেন। আচ্ছা, এই বিষয়টা আমি মাথায় রাখলাম। আরও প্রশ্ন আছে আপনার কাছে, আমি আসবো আপনার কাছে। তার আগে নাজমুস সাকিব নঈমের কাছে যাই। আমরা এক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে এটা আমাদেরও আসলে এক ধরনের দায় আছে যে ফ্রিল্যান্সিং এ আসলেই মনে হয় কারি কারি টাকা সাথে সাথে মানে ঘুরছে, আমি শুধু নিয়ে চলে আসবো পকেটে, বিষয়টা এরকম। সুতরাং আমাদের যে লার্নিং অ্যান্ড আর্নিং এর কথা আমরা বলি, আমাদের লার্নিং এর আগে মনে হয় আর্নিং চলে আসে। তো সেই ক্ষেত্রে এক ধরনের ঝামেলা তৈরি হয় যে আমি নিজেকে কন্টিনিউয়াস আপগ্রেডেশনের যে বিষয়টা থাকে সেটা একটু বাধাগ্রস্ত হয়। আপনি কি একমত নাকি? এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা এই লার্নিং অ্যান্ড আর্নিংটা আগে আসছে বলতেছেন, আগে আসে, হ্যাঁ, আগে আসার কারণে আসলে বোঝা যায় না আসলে কি আমি লার্নিং করব। তো এই জিনিসটা আগে জানা উচিত। এখন লার্নিংটা আসলে কিন্তু প্রত্যেকটা সময়ে যে ধাপে ধাপে আগাচ্ছে, সময়ের সাথে কিন্তু নির্ভর করে যে এখন আসলে কোন জিনিসটা আমার লার্নিং করা দরকার। এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু আসলে ডে বাই ডে তাকে ইমপ্রুভ করা উচিত লার্নিং। যে আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ড জানি, কালকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কাজ করবে না, কালকে হয়তো এর চেয়ে কোনো অ্যাডভান্স কোনো অ্যাপ্লিকেশন কাজ করবে। আমাকে পরবর্তী স্টেপের জন্য রেডি হতে হবে। তো আমরা যেটা করি যে একটা সময় যেরকম আমাদের এই ফ্রিল্যান্সার মার্কেটের একটা কথা ছিল, যখন আমরা অনেক আগে শুরু করতাম তখন জুমলা নামে একটা প্ল্যাটফর্ম ছিল। তো সবাই জুমলা করতো যে জুমলাটা শিখবো, অনেক ভালো হবে, সবাই জুমলা শিখছে। কিন্তু জুমলাটা যারা পরে শুনছে শিখবো, ওরা জুমলা শিখতে শিখতে মানুষ আসলে জুমলাকে আসলে প্রচলনটা চলে গেছে, অবসলিট হয় নাই, চলতেছে, বাট এর চেয়েও ভালো কিছু চলে আসছে। তো আমি কি সবাইকে বলবো যে আসলে কি চলতেছে আসলে মার্কেটিং ট্রেন্ড, এটাকে আগে জেনে বুঝে তারপর আগানো উচিত এবং সময়ের সাথে নিজেকে আসলে ডেভেলপ করা উচিত। সানজিদুল আলম, এই ক্ষেত্রেও এক ধরনের সমস্যা তৈরি হয় যে যখন কম্পিউটার সায়েন্সের একটা জোয়ার আসলো, আমরা দেখলাম সবাই কম্পিউটার সায়েন্টিস্ট হতে চায়। যখন ওয়েব ডেভেলপমেন্ট আসলো, সবাই ওয়েব ডেভেলপ করতে চায়। যখন বিবিএ আসলো, তখন সবাই বিবিএর প্রতি ঝাঁপিয়ে পড়লো। একসময় আমাদের এইম ইন লাইফ ছিল আমরা সবাই ডাক্তার হব। সেই ক্ষেত্রে আসলে কি একটা প্রবলেম তৈরি হয় না যে আমি আসলে ডাক্তার হতে চাই, সেটা কি আসলে ডাক্তার হলে আমার লাইফটা সিকিউরড হচ্ছে এই জন্য, নাকি আমি আসলে মানুষকে সেবা দিতে চাই? আইসিটি সেক্টরেও তো নিশ্চয়ই এই ধরনের চিন্তাভাবনা থাকা উচিত নাকি? আচ্ছা, হ্যাঁ, এই বিষয় হচ্ছে গিয়ে এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে
একদম রুরাল পর্যায় পর্যন্ত কিছু ট্রেনিং সেন্টার চলে গেছে যারা আসলে পার্টিকুলার কিছু সেকশনে ওরা ট্রেনিং করায়। অ্যান্ড এইটার কারণে একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে যে এই কয়েকটা জিনিসই আসলে মানে ফ্রিল্যান্সিং মানে এইসবই, যে অনলাইন প্রফেশন মানে এই কয়েকটাই। ধরেন আপনার হাজার হাজার ট্রেনিং সেন্টার আছে, ওরা লক্ষ লক্ষ তৈরি করছে, বাট ওরা যখন আপনার মার্কেট প্লেসে যায় তখন কাজ করতে পারে না, কারণ হচ্ছে যারাই শেখাচ্ছে ওরা আসলে কোয়ালিটিফুল রিসোর্স দিতে পারছে না। আর এমন অবস্থা হয় যে একটাই যে এসইও, গ্রাফিক ডিজাইন এবং আপনার ওয়েব ডিজাইন কয়েকটা জিনিসে এত বেশি মানুষ শিখে ফেলেছে, বাট মার্কেট প্লেসে দেখা যায় ওই অত পরিমাণ কাজও হয়তো নেই। এখানে দেখা যায় আপনার ধরেন টোটাল আমার একটা অ্যানালাইসিসে আপনার 100%-এ 3% হচ্ছে এগুলো কাভার করে, 97% কাজ আছে আসলে অন্যান্য সেকশনের জন্য, ইভেন আনটাচড যেগুলো, আনট্যাপড বলি আমরা। তো ধরেন যদি ট্রিপলি একটা স্টুডেন্ট, আমি তাকে কেন বলবো তুমি গ্রাফিক ডিজাইন শিখো, কেন বলবো তুমি, তার এটা ওরিয়েন্টেশন না। এখন তার জন্য কিন্তু তার হয়তো ভালো লাগে না ট্রিপলি, না সেটাও হতে পারে, বাট এই যে আপনি একটু আগে বললেন যে হ্যাঁ একটা জোয়ার তৈরি হয়েছে যে না ওইটাই সবাই এটা করছে আমি ওইটা করবো। এখন এই জিনিসটা না করার পেছনে একটা কারণ আছে, না করার জন্য বলছি আমি, কারণ হচ্ছে ট্রিপলির অনেক কাজ কিন্তু আপনার মার্কেট প্লেসে আছে। আপনি দেখলে আপনার রিসার্চ করলে দেখবেন আপনি মিনিমাম 5-10% ওরা কিন্তু ওই সাইডেরই আছে। আর্কিটেকচারের প্রচুর কাজ আছে, আপনার অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টের কাজ আছে। এই ধরনের কাজগুলোকে আমরা করি না, লাইক এগুলো প্রচার করি না যে হ্যাঁ এই সাইডে কাজ আছে, তোমার দরকার নেই, তুমি বিবিএর স্টুডেন্ট, তোমার দরকার নেই সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখো। তার এটা একটু অনেক এই শিফট করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা দরকার হচ্ছে এই সেক্টরগুলোকে আসলে করা, মানে জানানো, এবং এগুলোর আপনি ধরেন যে আপনার ট্রিপলিতে যে পড়াশোনা করে এসছে সে জানে কীভাবে ধরেন সার্কিট ডিজাইন করতে হয়, স্ক্যামেটিক ডিজাইন করতে হয়। এই সার্ভিসগুলো কিন্তু সে গ্লোবালি কোনো আমেরিকান একটা কোম্পানিকে প্রোভাইড করতে পারে, বাট এটা জানে না সেই জন্য কী করে, সে গ্রাফিক ডিজাইন শিখে। কারণ কি বিভিন্ন ট্রেনিং সেন্টার এটাই প্রচার করছে, সেমিনার সেটাই প্রচার করছে। আমাদের উচিত এইসব জায়গাগুলোকে আমাদের লাইক পয়েন্ট আউট করা, অ্যান্ড এটা ইজি, তার জন্য এই কাজটা ইজি। তাকে জানাতে হবে যে এই কাজটা তুমি কীভাবে মার্কেট প্লেসের থ্রুতেই আমেরিকান একটা কোম্পানির জন্য করো, এটাকে মেন্টর করতে হবে, গাইডেন্সটা প্রপারলি আপনার কিভাবে নিজেকে প্রোফাইলিং করে তার সামনে তুলে করতে হবে। আমরা আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি। স্বাগত আরেকবার, আপনারা লার্নিং অ্যান্ড আর্নিং দেখছেন। আমি আইমান সাদিকের কাছে একটু যেতে চাই। সানজিদুল আলম আমাদের বিরতির আগে বলছিলেন যে যেটাই পড়াশোনা করছে সেই অনুযায়ী আসলে স্কিল মার্কেট প্লেসে অনেক কিছু আছে, কিন্তু সেই ক্ষেত্রে এক ধরনের ঝামেলা আছে। আমি যেমন ধরুন পড়াশোনা করেছি ইংলিশ লিটারেচারে, সেই ক্ষেত্রে আমি আসলে ইংলিশ লিটারেচারে পড়াশোনা করে তারপরে আমি দেখেছি যে না আমার হয়তো এই সেক্টরে যে কাজ আছে তার চেয়ে আমার পছন্দ হয় সাংবাদিকতা, আমি সেখানে আসলাম। কেউ হয়তো একজন অ্যাকাউন্টিংয়ে পড়েছে, তার হয়তো সেখানে পড়ার ইচ্ছা ছিল না, সে আসলে তার প্যাশন ছিল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার, সে বাধ্য হয়ে অ্যাকাউন্টিংয়ে পড়েছে, সে পরে গ্রাফিক্স ডিজাইনার হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে এটা আসলে কি এক ধরনের ওয়েস্ট, নাকি আসলে এটাই হওয়া উচিত? না, আমাদের আসলে যেটা বললো শান, যে আমাদের ধারণাটাই কিন্তু একটু ডিফারেন্ট। আমরা ফ্রিল্যান্সিং মানেই ভাবি হলো গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং মানেই ভাবি ওয়েব ডিজাইন। বা আপনি চিন্তা করেন আমাদের একদম ছোটোবেলায়, আমরা যখন নার্সারিতে কেজিতে ছিলাম, সবার আগে কী শিখি? লিখতে শিখি আর বলতে শিখি। আপনি যদি সুন্দর করে লিখতে আর বলতে পারেন, আপনি কিন্তু প্রচুর ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন, শুধুমাত্র যদি আপনি লেখাটা জানেন, রাইট? তারপর আপনি আস্তে আস্তে একটু বড় হন, আপনি কি শিখেন? হোমওয়ার্ক করা শিখেন, মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় নেওয়া শিখেন। এইটাও যদি আপনি পারেন, আপনি ডেটা এন্ট্রির প্রচুর কাজ পারবেন। তো আপনার শুধুমাত্র যে আপনার কোর্স করে আপনার জিনিসপত্র শিখতে হবে তা না, আপনি আপনার পুরো শিক্ষা জীবনে যা যা করেছেন, যা যা শিখেছেন, ছোট ছোট জিনিসগুলো প্রতিটার জন্য কিন্তু কাজ আছে। তো আমাদের ফ্রিল্যান্সিংয়ের ধারণাটাই আসলে একটু ভুল। আমরা যদি এই জিনিসগুলো বোঝা শুরু করি যে ফ্রিল্যান্সিংয়ের অ্যাকচুয়াল মানেটা কি, যে আপনি ঢাকায় বসে, এখানে বসে আপনি বাইরের একজনটা কাজ করে দিতে পারেন, কাজটা কিন্তু অনেক রকম হতে পারে, বাট ওই কাজগুলোতে না যে আমরা একটা ছোট গণ্ডিতে আসলে আবদ্ধ হয়ে আছি। সো এইটার বাইরে বেরোতে পারলে আসলে ফ্রিল্যান্সিংয়ের ধারণাটা আরেকটু উন্মুক্ত হতো। আর আপনি যেটা বললেন যে এক ডিপার্টমেন্টে পড়ে আইটি ডিপার্টমেন্টের কাজ, তখন আই গেস এই জিনিসটাও আরেকটু ইজিয়ার হতো। সো আমি যেমন বিজনেসে পড়েছি, আমি এখন টেকের কাজ করছি, সো এটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, বিজনেস গ্র্যাজুয়েট হয়ে যে টেকের কাজ করা যাবে এমন তো কোনো কথা নেই, রাইট? সো এই ট্রানজিশনটা অনেক ইজিয়ার হয়ে যায় তখন। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা কী ধরনের ভূমিকা রাখতে পারে? কারণ আমি আমার যে প্যাশনটা, সেই প্যাশনে হ্যাঁ আমি আমার মতো করে শিখলাম, কিন্তু আমি যদি এটার উপরে প্রাতিষ্ঠানিক শিক্ষাই পেতাম, আমার যেটার উপরে আগ্রহ, সেই ক্ষেত্রে আমি মনে করেন 1 বছর ধরে নিজেকে নিজে ট্রেন্ড আপ করে যে জায়গায় গিয়েছি, 5 বছর ধরে যদি এটার উপরে পড়াশোনা করতাম, সেটা কি আরো অনেক ভালো হতো না? না, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আসলে আমি এডুকেশন সিস্টেমটার কথা বলতেছি। এটা আসলে এডুকেশন সিস্টেমের থেকে আমাদের মাইন্ডসেটেরও একটা প্রবলেম। আমার কিন্তু ছোটবেলা থেকে, যে আপনি একটু আগে বললেন না, বড় হওয়ার সময় আইদার ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, আমি ইঞ্জিনিয়ারিং পড়লে আমাদেরকে ইঞ্জিনিয়ারই হতে হবে, কিন্তু এর বাইরে যে কাজগুলো আছে ওগুলোর জন্য কিন্তু কখনো আমাদেরকে এক্সপ্লিসিটলি বলা হয় না। সো এই জিনিসগুলো কিন্তু আসলে নিজেদেরকে শিখতে হয়। যেমন সাংবাদিকতা, আমার মনে হয় যতজন সাংবাদিক আছে তাদের কিন্তু সবাই যে সাংবাদিকতা পড়ে এখানে এসেছে তা কিন্তু না,
রাইট, অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে আছে যারা টেক নিয়ে কাজ করছে। সবাই যে ওই সিএসসি পড়ে এসেছে তা কিন্তু না, যে বাইরে থেকেও কিন্তু আসছে। তো আমাদের মনে হয় যে এই যে একটা সাবজেক্টে পড়ার পর অন্য একটা জায়গায় যে যাওয়া যায়, অন্য কাজ যে করা যায় এবং কাজ করা যায়, অনেক অনেক স্কোপগুলো আছে, এই জিনিসগুলো অ্যাটলিস্ট জানানো গেলেও কিন্তু এই জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমি আপনার সাথে অনেকটাই একমত এই বিষয়ে, যে যারা পড়তে পারেন, লিখতে পারেন এবং নিজের ক্রিয়েটিভ আইডিয়াজ আছে, সে যে কোনো ক্ষেত্রে গিয়েই আসলে ভালো করতে পারে। সেই ক্ষেত্রে আইমান সাদিকের কথা সূত্র ধরে আমি বলি, মাইন্ডসেটের কথা বলছিলেন, সেই ক্ষেত্রে আমার মাইন্ডসেটের তুলনায় আসলে ফ্যামিলি এবং সোসাইটি অনেক বড় একটা ভূমিকা রাখে না, ফ্যামিলি এবং সোসাইটির মাইন্ডসেটটা। কারণ আমি হয়তো কোনো একটা কিছু করতে চাচ্ছি, সেই কাজটা হয়তো ট্রেন্ডি না, সেটার কারণে অনেক সময় ফ্যামিলি এবং সোসাইটি থেকে বাধা আসে, বিশেষ করে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। এটা কিভাবে কি করা যায়? আমাদের দেশে যে মানে আমাদের ফ্যামিলি যে মন মানসিকতা, সেটা হচ্ছে যে ছেলে বড় হয়ে ইনকাম করবে, আমাদের ফ্যামিলিরাও কিন্তু প্রোগ্রাম দেখছে, ওনারা ইনকাম করবে, টাকা পয়সা করবে, বিয়ে হবে, এটা থাকে প্ল্যানিং। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন বড় হই, ছোট থেকে বড় হই, তখন আমরা এক্সাম্পল খুঁজি। মানে আসলে কেউ দেখায় দেয় না, কিন্তু আমরা এক্সাম্পল করি। কেউ তার বাবার মতো হতে চায়, কেউ দেখতে চায় তার খুব ফেভারিট একটা মামা আছে, ওই মামার মতো হতে চায়। তো ফ্যামিলি থেকে বলা হয় যে অমুকের ছেলে কি হয়েছে, তুমি কিছুই করলে না, এই জিনিসগুলা। তো এর ভিতরে কিছু মানুষ আছে যারা আসলে প্র্যাকটিক্যাল নিয়ে অনেক কাজ করে, যে ছোটকাল থেকে অনেকে আছে, ছোটকাল থেকে আপনার পড়ালেখার বাইরেও সে প্র্যাকটিক্যাল, হয়তো বাসায় তার একটা ব্যাটারি আছে, গেমের ব্যাটারি, ওটা খুললো, এটা ভাঙবে, এটার ভিতরে কি আছে, এই যে আকর্ষণগুলা, এগুলাকে আসলে তাকে ডিফাইন করে যে তুমি এইদিকে যাও। তো এই জিনিসগুলো আসলে বাবা মার উচিত যে এই জিনিসগুলোকে একটু লক্ষ্য করা, যে আসলে ওর ছেলে কী হয়, একটা ফ্রিডম দেওয়া, যে একটা সার্টেন টাইম দেওয়া, যে তাকে কিছু হওয়ার জন্য যে সে জিনিসটা চেষ্টা করতেছে সেটা একটু দেখো। আর আমাদের দেশে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এখন এত ফ্রিল্যান্সার আমরা বলতেছি, তাও এটা ঠিক যে তাকে একটা পড়াশোনা একটা লেভেল পর্যন্ত যাওয়া উচিত। যখন একটা ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাকে কিন্তু একটু ওয়ার্মের মধ্যে রাখা হয়, একটা কাঁথা দিয়ে ওয়ার্মের মধ্যে রাখা হয়, এটা দরকার আছে, ব্যাকবোন, এটা না হলে সে অসুস্থ হয়ে যেতে পারে। সেরকম আমাদের পড়ালেখারও একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডটাকে আমাদেরকে ফলো করা উচিত। একটা লেভেল পর্যন্ত তাকে অবশ্যই পড়াশোনা করা উচিত, তারপর সে তার ডিসিশনটা নেওয়া উচিত। তাহলে আসলে তার ব্যাকগ্রাউন্ডটা শক্ত হবে এবং ভবিষ্যতে সে কী করবে সেই যে কোনো সাবজেক্টে ইয়ে করা দরকার। আর আমাদের ফ্রিল্যান্সার, আমি একটা ওনার কথা ধরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সার মানেই বুঝি কম্পিউটার, সোজা কথা কম্পিউটার, কিন্তু ফ্রিল্যান্সার, হ্যাঁ, ইন্টারনেট। আর ফ্রিল্যান্সার মার্কেটগুলো সম্পর্কে আসলে হচ্ছে কি, আমাদের মাসে যারা প্রচণ্ড অনেক ধরনের ট্রেনিং সেন্টার গুটি আছে, এখনও গতানুগতিক যেগুলো হচ্ছে সেগুলো ওখানে শেখাচ্ছে। তো যারা এখন বুঝতেছে হ্যাঁ ফ্রিল্যান্সার মানে আপনি যেটা বললাম আর্নিংটার জন্য সে যাচ্ছে, কিন্তু ওই যেটা নিয়ে সবাই কাজ করে সেটা তাকে শেখাচ্ছে। তো সে একটা সার্টেন টাইম পরে কাজ করার পরে দেখা যায় যে না, এটাতে তো আর্নিং নাই, তখন সে আসলে এখান থেকে পিছপা হয়। এবং গতানুগতিক ফ্যামিলি যেটা বলে যে তুমি এটা হয়তো তুমি হও নাই, তোমাকে বলছিলাম এটা হইতে, তো এই পারিপার্শ্বিকতা কিন্তু নির্ভরশীল আমাদের বাবার ডিসিশনকে সাপোর্ট দিতে। তো এই জায়গাগুলো আসলে আমাদেরকে আরো একটু ডেভেলপ, সেটা একটা রিস্ক ফ্যাক্টরও তৈরি করে মনে হয়। কারণ আমি যখন আসছি তখনই আমার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে তুমি এখানে গেলে, হ্যাঁ এই যে আগেই বলছিলাম, সুতরাং আমাকে মানে প্রুফ করার জন্য আসলে অনেক কিছু করতে হয়। আমি ইনোভেটিভ যে আইডিয়াসগুলো আইমান সাদিক বলছিলেন, যে আমি একটু ভালোভাবে কথা বলতে পারলে, ভালোভাবে লিখতে পারলে অনেক কিছু করা সম্ভব। ইভেন আমি মুভি দেখতে অনেক পছন্দ করি, সারাদিন কোনো কাজ করি না, বসে বসে মুভি দেখি বিভিন্ন দেশের, সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর কাজ আছে, যে মুভির সাবটাইটেল তৈরি করা, এই ধরনের অনেক কাজ আছে। আমি যদি শুধুমাত্র এখন আপওয়ার্কের কথাই ধরি, সেই ক্ষেত্রে মোটামুটি 30,000-এর বেশি ক্যাটাগরি আছে, এর মধ্যে প্রায় 50%-এর বেশি হচ্ছে নন আইটি, কিন্তু সেগুলো আপনি আনট্যাপড বলছিলেন সম্ভবত। কি কারণে এখনো সেটা পড়ে আছে? কারণ আমাদের এখানে আইসিটি সেক্টরকে ডেভেলপ করা হচ্ছে, নন আইটি সেক্টর যারা অলরেডি অনেকেই ডেভেলপড আছে, সেই ক্ষেত্রে এই নন আইটি সেক্টরটাকে এক্সপোজ করাটা কিভাবে সম্ভব? আচ্ছা, হচ্ছে না কেন? আমরা আগ্রহী হচ্ছি না কেন? টাকা তো আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে লাইক ওই যে বললাম কয়েকটা বিষয়ে আসলে আমরা হাইপ তৈরি হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ট্রেনিং যাই হোক সব কিছু ওইগুলো নিয়ে হচ্ছে, রিসার্চের একটা দরকার আছে যেটা হয়তো ওই পর্যায়ে হচ্ছে না। যদি হয় তাহলে এই কয়েকটা বিষয় যেগুলো আসলে প্রয়োজন, ওইগুলোর উপর আপনার ডিজিটাল কন্টেন্ট যদি তৈরি করা যায়, যেমন 10 মিনিট স্কুল, আপনার একটা উদাহরণ পাশে বসে আছে, জেএসসির পড়া যদি সেই বান্দরবনে বসে অনলাইনে দেখতে পারে, তাহলে কেন এই যে স্কিল ওরিয়েন্টেড কাজগুলো আপনার অনলাইনে বসে মানুষ শিখতে পারবে না? কেন ট্রেনিং সেন্টার প্রয়োজন? কেন এত টাকা খরচ করে আপনার বান্দরবন যাওয়া দরকার নেই। আপনার অনলাইনে কন্টেন্ট যদি এভাবে ক্রিয়েট করা যায়, এখন কারা শেখাবে? খেয়াল করেন যে ভালো যারা আসলে শেখাতে পারে তারা কারা? তারা যারা অলরেডি সাকসেসফুল। ভাইয়া কাজ করছেন চ্যাটবট নিয়ে, উনি যদি এখন ওই বিষয়ে কোর্স করান সেটা হবে পারফেক্ট। কিন্তু যে জানে না, যে জাস্ট কারণ উনি সেল করছেন, গ্লোবালি উনি কাজ করছেন, এই ধরনের পার্টিকুলার যারা আসলে সাকসেসফুল, যারা অনেক বছর ধরে কাজ করে মার্কেট প্লেস বুঝেছেন, বাইরের আপনার অবস্থা বুঝেছেন, তারা আপনার কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারে। এখন তাদেরকে অ্যাপ্রোচ কীভাবে করা যায়? আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি, আবুল কাশেম ভাইয়ের নাম চলে আসবে। ওনাকে যদি বলা হয় আপনি আমাদের জন্য একটা
কোর্স রেডি করেন, ডিজিটাল কোর্স, যেটা আপনার পুরো বাংলাদেশে যে কোনো কর্নার থেকে দেখতে পারবে, উনি টাকা পয়সা চাইবেন আমি জানি, কারণ ওনার হাজার হাজার ডলার এমনি আসছে, কারণ উনি প্রফেশনাল। উনি এটা করবে কেন? কমিউনিটির ভালোর জন্য। অ্যান্ড দেন যদি ওই কন্টেন্টগুলো যদি আবার ডিস্ট্রিবিউট করা যায়, ডিস্ট্রিবিউট চ্যানেল আছে, 10 মিনিটস স্কুল আছে, আমরাও একটা প্ল্যান করছি যদি এরকম কিছু করা যায়, তখন আসলে চেঞ্জটা চলে আসবে। আমাদের প্রয়োজন ওই পার্টিকুলার বিষয়গুলোতে যারা আসলে সাকসেসফুল ওদেরকে নিয়ে আসা, ওদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করা অ্যান্ড সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা, মেন্টরশিপটা দেওয়া। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আইমান সাদিক, আপনার কাছে আমি সব শেষ জানতে চাইবো যে সানজিদুল আলম অনেক ভালো একটা কথা বলছিলেন যে কন্টেন্ট ডেভেলপ করা, সেই ক্ষেত্রে আমি যদি কন্টেন্ট ডেভেলপ করি সেইটা থেকেও কিন্তু আমার আয় করা সম্ভব, নট নেসেসারিলি যে আমি এমনি ফ্রি কাজ করে আমার সময় নষ্ট করে আমি সেটা করলাম। এই বিষয়টাই আসলে কেন যারা অনেকদিন ধরে সাকসেসফুল, অনেক বড় ফ্রিল্যান্সার, অনেক টাকা ইনকাম করছেন, তারা কেন আগ্রহী হচ্ছেন না? কারণ এটাও তো ফ্রিল্যান্সিং এর একটা অংশ, আমি ইনকাম জেনারেট তো এখান থেকেও করছি। যারা অ্যাকচুয়ালি অনেক সাকসেসফুল তাদের কিন্তু অপরচুনিটি কস্ট অনেক হাই। আচ্ছা, হ্যাঁ। তারা একটা জায়গায় যদি 1 লাখ টাকা কামায়, তার নতুন একটা জায়গায় যদি 20,000 সামাজিক দায়বদ্ধতার কথা যদি আমি বলি, ওটা আনতে হবে তখন আর কি। কিন্তু 20,000 টাকার জন্য সে তো ওই কাজটা করবে না, রাইট? কারণ এই জায়গাটা বা এই সেক্টরটা কিন্তু এখনো নতুন। সো আপনার ওই পরিমাণে কিন্তু লাভটা না আসা পর্যন্ত কিন্তু তাদেরকে, যারা কিনা অলরেডি অনেক সাকসেসফুল, আপনি কিন্তু তাদেরকে আনতে পারবেন না, বিকজ তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়ার মেকানিজম কিন্তু আপনার এই নতুন যে প্ল্যাটফর্মটা এখানে কিন্তু তৈরি হয়নি। সো এটা একটা মানে বাধা বলতে পারি আমি। দেখা যাক, অনেক বাধাই আছে, সেই বাধা জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। যে টার্গেটটা আছে সেই টার্গেটটা ফিল আপ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যেই ওপেন মার্কেট প্লেসটা গ্লোবালি এখনো পড়ে আছে, বাংলাদেশ এখনো যেই জায়গায় ঢুকতে পারেনি, সেই জায়গায় আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা হয়তো সেই জায়গাটা নিতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রাম এখানেই শেষ করছি। আবারও হয়তো কোনো এক সময় দেখা হবে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে। আমরা চেষ্টা করেছি যে আইসিটি সেক্টরে, বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার, যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আবারও আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল।